তাহলে আজ আমাদের 7 নম্বর ক্লাস। খেয়াল করবেন আমাদের যে পার্টটা এই মুহূর্তে আছে, বলছে বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। সূত্র পরিচিতি অংশে আপনাদের কাছে বলছে বার্ষিক কিস্তি বছরের শেষে প্রদান করা হয়। আরেকবার বলছে বার্ষিক কিস্তি বছরের শুরুতে প্রদান করা হয়। আমাদের এখানেও ঠিক একইভাবে 4টা সূত্র আছে। দেখেন, একটা বলছে প্রথমে, একটা বলছে শেষে। এফভি অ্যানুইটি সমান এ বাই আর 1 + r⁻n-1। আমরা জানি যদি কখনো বছরের শুরু হিসাব উল্লেখ থাকে, তাহলে সূত্রের শেষ অংশে 1 + r গুণ করতে হয়। দেখেন, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র 1 + r গুণ। এবং সেখানে বার্ষিক কিস্তি বলেন, প্রত্যেক মাসের কিস্তি বলেন, সপ্তাহের কিস্তি বলেন, যেভাবেই বলেন না কেন, সেটা শুরুতে বলা থাকলে 1 + r গুণ হয় লাস্টে। পরবর্তী অংশে দেখেন, আমাদের যে দুইটা আছে, এটা হচ্ছে বছর বা মাসের শুরুতে, শেষে 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 যদি হয়, দেখেন পরবর্তী অংশে আবারও দুইটা সূত্র আসছে আমাদের কাছে এম রিলেটেড, শুরু এবং শেষের, যেখানে এম আছে। আমরা জানি যদি কখনো সূত্রে অর্থাৎ অঙ্কে এম রিলেটেড কোনো তথ্য থাকে, তাহলে আর এর সাথে এটা ভাগ হয়ে যায় এবং এন এর সাথে গুণ হয়। দেখেন সেইভাবে আর দুইটা সূত্র দেওয়া আছে। তাহলে আমাদের কাছে মোট এই 4টা সূত্র। অর্থাৎ একটা সূত্র যদি আপনি মাথায় রাখতে পারেন, প্রথম সূত্রটা, তাহলে দেখবেন এটা থেকে আপনি বছরের শুরু হইলে এটা হচ্ছে, আর এটা কি হচ্ছে এম রিলেটেড। একইভাবে যদি বছরের শুরু এবং এম থাকে, তাহলে আমরা পরের সূত্রটা লিখব। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছে অঙ্কে। ভাই আমি তো কিছু দেখতে পারছি না, আর কথা আপনি শোনা দেখতে যাচ্ছে না। পাচ্ছেন? আর সবাই কি শুনছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি ভাইয়া, শোনা জি যাচ্ছে এবং ভাইয়া। দেখা যাচ্ছে। জি সমস্যা ভাইয়া। আপনার? আচ্ছা, আপনি এক কাজ করবেন, যদি আপনি ওয়াইফাই ইউজার হন, তাহলে ক্লাস শুরু করার আগে ওয়াইফাইটা অফ করে অন করে আবার কানেক্ট হবেন। আর যদি মোবাইল ডাটা ব্যবহার করেন, তাহলে মোবাইলটাকে আপনি ফ্লাইট মোড করে আবার অন করবেন। আজকে তাড়াতাড়ি চলে আসছি টিউশন করতে। আচ্ছা, দেখেন এখানে যে অঙ্কটা আছে, বলছে আজ পাপড়ির পঞ্চম জন্মবার্ষিকী। পাপড়ির 14তম জন্মবার্ষিকীতে তার পিতা 2 লাখ টাকা প্রদানের অঙ্গীকার করেন। তাহলে পঞ্চম জন্মবার্ষিকী তার, বলছিল 14তম জন্মবার্ষিকীতে তাকে 2 লাখ টাকা প্রদান করবেন। তাহলে 14তম জন্মবার্ষিকীতে যদি দিতে চায়, তখন যদি, এখন যদি তার পঞ্চম জন্মবার্ষিকীতে হয়, তাহলে দেখেন এন এর মান 5 কমে যাচ্ছে 14 থেকে। তাহলে এন এর মানটা আমরা দেখছি 9 হচ্ছে। 2 লাখ টাকা দিতে চাচ্ছে, তাহলে 2 লাখ টাকা আমাদের ভবিষ্যৎ মূল্য। পরবর্তীতে বলছে পাপড়ির পিতা জানতে চায় যে উক্ত পরিমাণ অর্থ প্রদানের জন্য 10% চক্রবৃদ্ধি সুদে, ক নাম্বার বলছে প্রতি বছর শেষে কি পরিমাণ অর্থ জমা রাখতে হবে, খ নাম্বার বলছে প্রতি বছরের শুরুতে কি পরিমাণ অর্থ জমা রাখতে হবে। অর্থাৎ দেখেন, আমরা দেখলাম একটা কিস্তির অঙ্ক, কিন্তু আমাদের কাছে যে টাকাটা দেওয়া আছে, এটা কি ভবিষ্যতের টাকা। দুইটা তথ্য দেয়া থাকে, হয় বর্তমানে টাকা দেওয়া থাকে অথবা ভবিষ্যতের টাকা দেওয়া থাকে। তাহলে দেখলাম আমরা ভবিষ্যতের টাকা দেওয়া আছে। যদি ভবিষ্যতের টাকা দেওয়া থাকে, তাহলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্যের কিস্তির সূত্র ব্যবহার করতে হবে। যদি আমাদের বর্তমান মূল্য দেওয়া থাকতো, তাহলে বর্তমান মূল্যের কিস্তির সূত্র ব্যবহার করতে হতো কিস্তি রিলেটেড তথ্য থাকলে। তাহলে দেখেন আমাদের কাছে প্রথমে বলছে কিস্তি শেষে প্রদান করলে। আমরা জানি তার আগে আমাদের এখানে দিয়ে যে মানগুলো আছে, সেটাকে আমরা দেখছি।
দেখেন এফভি অ্যানুইটি বলেছে 2 লাখ টাকা, এন এর মান দেওয়া আছে 14 - 5 = 9, আর সমান 10%, 0.10, আর এর মান হট। আমাদের বলছিল কি কি পরিমাণ অর্থ সে প্রতি বছর জমা রাখবে, অর্থাৎ এর মান বের করতে হবে। দেখেন আমাদের কাছে যে সূত্রটা আছে, এফভি অ্যানুইটি A/R 1 + R⁻⁻1, কারণ প্রথমে বলছিল কি বছরের শেষে প্রদান করবে, আর পরবর্তীতে বলছে বছরের শুরুতে প্রদান করবে। সূত্রটা যদি দেখতে চাই, আমরা মান বসাইছিলাম। দেখেন 2 লাখ, 1 A/0.10 বা 1 শূন্য, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.10 to the power 9 - 1, আমরা মানগুলো বসাইছিলাম। দেখেন ক্যালকুলেশন করছি, এর নিচে যে অংশটা ভাগ ছিল এটাকে আমরা অপর পাশে নিয়ে গুণ করছি, আর এই অংশটাকে টোটাল ক্যালকুলেশন করছি। পরবর্তী অংশে দেখেন, তাহলে 2 লাখ গুণ 0.10 ছিল, গুণ করলে আসছে 20,000, আর এ ইন্টু আছে 1.3579। এর মানটা যখন বের করছি দেখেন, অর্থাৎ চেঞ্জ করে লিখছিলাম সমানের বিপরীত পাশ, এ সমান 20,000-এর সাথে ভাগ হয়ে গিয়েছে, এ সমান আসছে কত, 14,728.62। আচ্ছা, এই 62-কে আমরা 0.5 এর উপরে আছে, তাই আমরা 29কে, সরি 28কে 29 করলাম। আচ্ছা, পরবর্তীতে দেখেন একই অঙ্ক বলছিল বছরের যদি শুরুতে প্রদান করা হয়। সত্য তো একই আমাদের, শুধুমাত্র আমাদের বছরের শুরুর সূত্র ব্যবহার করতে হবে। দেখেন 1 + R গুণ করছি, প্রথমেও যে সূত্র ছিল এখানেও সে সূত্র, শুধুমাত্র 1 + R এর পার্থক্য। আমরা মান বসাইছিলাম, দেখেন ক্যালকুলেশন করলাম। এখানে একটা বিষয় দেখেন, এই যে অংশটা ছিল এর সাথে শুধুমাত্র 1 + Rটা গুণ হয়েছে, অর্থাৎ 1 + R বলতে কি 1.10 গুণ হয়েছে, এর সাথে গুণ হইলে এটা আসছে। আচ্ছা, আর কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে পরবর্তী অংশে দেখেন একইভাবে আমাদের মানটা আসছে, এখানে ভাগ করলাম, এ সমান 13,389.188, তাহলে 13,389 টাকা। দেখেন দুইটার মধ্যে পার্থক্য, বছরের শুরুতে যদি টাকা প্রদান করে দেওয়া হয় তাহলে ওই বছরের আমরা কোনো ইন্টারেস্ট পাবো না। এই কারণে দেখেন যেটা শুরুতে দিছিল সেটাই টাকা কম আসছে, আর যেটাতে শেষে দিছিল সেটাই দেখেন আমার কিস্তির টাকাটা বাড়ছে। কারো কোনো প্রশ্ন আছে? না আচ্ছা, ভাইয়া। পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী অঙ্ক দেখেন কিভাবে বলছে, কোন প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থ বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে বিনিয়োগ করা হয়। এক ব্যক্তি প্রতি মাসে তার নিজ বেতনের 15% জমা দেন, নিয়োগকর্তা প্রতি মাসে এটার সাথে 10% যুক্ত করে। তার মাসের বেতন 20,000 টাকা হলে 40 বছর শেষে কত টাকা জমা হবে? তাহলে দেখেন 40 বছর, এটা আমরা দেখছি এন এর মান, বলছিল 10% চক্রবৃদ্ধি সুদে, এটা হচ্ছে আর এর মান। বলছে যে তার মাসের বেতন 20,000 টাকা, কিন্তু দেখেন এই ব্যক্তি তার প্রভিডেন্ট যে ফান্ড সেখানে নিজের বেতনের 15% আর নিয়োগকর্তা তাকে দিচ্ছে 10%। তাহলে মোট সে 20,000 টাকার উপরে এক বছরে সঞ্চয় করে রাখছে 15% আর 10%, 25%। এতটুকু কি বুঝছেন? তাহলে প্রত্যেক মাসের যে তার কিস্তির টাকা, সেই কিস্তির টাকাটা হচ্ছে 20,000-এর উপরে 25%। এখানে বলছিল দেখেন 40 বছর শেষে তার কত টাকা জমা হবে। তাহলে 40 বছর পর যদি হয় এফডি অ্যানুইটি, আমরা দেখেন ক্যালকুলেশন করছি। আমাদের কাছে যে মানগুলো আছে আমরা জানি, মানগুলো দেখেন লিখলাম, দেওয়া আছে। আমাদের আছে এর মান দেখেন 20,000, 15% প্লাস 10%, 25% করেন 20,000-এর উপরে, দেখেন 5,000 টাকা আসে। আর এর মান 10%, এন এর মান 40, এম এর মান 12, কারণ প্রত্যেক মাসে দেওয়ার কথা বলছিল, তাহলে এম আসছে। বছরের শুরু শেষ কোনো কিছু কি বলা আছে? বলা আছে বছরের শেষে, তাহলে আমাদের 1 + R গুণ হচ্ছে না। আর কোনো কিছু না বলা থাকলেও 1 + R গুণ হতো না, কারণ আমরা জানি যে বছরের শুরু শেষ কোনো কিছু বলা না থাকলে শেষ ধরতে হয়। তাহলে এফভি অ্যানুইটি A/R/M, 1 + R/M পাওয়ার M × N - 1। যদি আমরা ক্যালকুলেশন করতে চাই,
দেখেন আমাদের কাছে ক্যালকুলেশনটা আছে। মোট দেখেন হচ্ছে 3,16,20,389, সরি 98 টাকা। তাহলে এই যে অংশটা আমার কাছে আছে, এটা ছিল আমাদের ভবিষ্যতে প্রাপ্য অর্থ। অর্থাৎ আমরা যদি প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাই 10% ইন্টারেস্টে, এবং প্রত্যেক মাসে যদি আমাকে টাকা প্রদান করে থাকে, তাহলে আমরা সেখান থেকে মোট টাকা পাবো 3,16,20,398 টাকা 40 বছর শেষে। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন? না ভাইয়া, বুঝতে পারছি। পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী বলতে সম্ভবত HW আছে। সেম অংশ, এখান থেকে আপনার যা অঙ্ক আছে, দেখেন এক্সারসাইজ পার্ট আপনার কাছে কয়টা অঙ্ক দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখেন এখানে 9টা অঙ্ক আছে, বাসায় করবেন আপনারা। ভাই, এই অধ্যায়ে আর কোনো ম্যাথ নাই? মানে এই যেগুলো করাইছেন এগুলো বাদে এটাই শেষ? মানে বুঝিনি আপনার কথা। মানে বলতেছি, এই যে মানে বার্ষিক এই যে ভবিষ্যৎ মূল্য বের করলাম, এটাই এ পর্যন্তই? হ্যাঁ, আর কোনো আছে নিয়ম? নিয়ম তো 4-5 নিয়ম শিখলাম আজ কয়দিন। একটা একটা হ্যাঁ, অংশ হ্যাঁ। এক একটা নিয়মের আসছে। ঠিক আছে, এর আজকে যেটা, কি শেষ ক্লাস? না শেষ না, এখনো আছে। আচ্ছা। আচ্ছা, পরবর্তীতে দেখেন আমরা এখন যাচ্ছিলাম চ বিভাগ, অবচয়। অবচয়। দেখেন বলছে এখানে সূত্র পরিচিতি আমরা লিখলাম, এসবি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি টু দি পাওয়ার এন। এসবি তে দেওয়া আছে দেখেন ভগ্নাংশ মূল্য বা ধাতু মূল্য, স্যালভেজ ভ্যালু। পি বলতে প্রাথমিক প্রাইস বা, সরি, প্রাথমিক মূল্য, ক্রয় মূল্য, অর্থাৎ প্রিন্সিপাল প্রাইস বা পারচেস প্রাইস। পরবর্তীতে বলছে ডেপ্রিসিয়েশন রেট ডি, অপচয়ের হার। এন সমান নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখেন কিভাবে বলছে, প্রথম কথাটা, প্রথম যে অঙ্কটা আছে বলছে এভাবে, একটি মেশিনের ক্রয় মূল্য 10,000 টাকা এবং আয়ুষ্কাল 10 বছর। যদি হ্রাসকৃত মূল্যের উপর 10% হারে অবচয় ধার্য করা হয়, তবে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য কত? আচ্ছা, আমাদের বের করতে হবে ভগ্নাবশেষ মূল্য। তাহলে দেখেন আমাদের কাছে সেলভেজ ভ্যালু অর্থাৎ এসভি বের করতে হবে। আমাদের কাছে কি কি মান দেওয়া আছে দেখি। দেখেন মান দেওয়া আছে আমাদের কাছে, এখানে পি সমান 10,000 টাকা অর্থাৎ বর্তমান মূল্য বা ক্রয় মূল্য ছিল। এন সমান বছর আছে 10। পরবর্তীতে বলছিল ডি সমান 10%, 0.10। এসভি সমান হট। আচ্ছা, মনে রাখবেন অঙ্কে যদি সুদের হারের পরিবর্তে অবচয়ের হার দেওয়া থাকে, তাহলেই মাত্র অবচয়ের সূত্রের মাধ্যমে সমাধান করবেন। আমরা জানি এসভি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি টু দি পাওয়ার এন। আচ্ছা, আপনারা কি কথা দুইবার শুনছেন, ডাবল শুনছেন? হ্যাঁ। আচ্ছা, দুইজন একটু মিউট রাখেন তো, দেখি সমস্যা হচ্ছে নাকি। আচ্ছা, এখন কি শোনা যায় ডাবল? সম্ভবত না। আচ্ছা। না ভাইয়া। তাহলে একটু আপনারা মিউট রাখবেন, হয়তোবা আপনাদের ওখানে কোনো সমস্যা হচ্ছে, প্রয়োজন হলে অন করবেন। দেখেন আমরা জানি এসভি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি টু দি পাওয়ার এন। এসভির মান আছে 10,000, 1 - 0.10 টু দি পাওয়ার 10। একটা জিনিস এখানে দেখবেন, আমরা যখন আর এর মান করতাম তখন আর কিন্তু যোগ হতো,
আর ডি বিয়োগ, অর্থাৎ ডেপ্রিসিয়েশন বাদ যাচ্ছে এবং সুদ যোগ হতো। ক্যালকুলেশন করলে দেখেন কি আসছে। আমাদের লাস্ট ক্যালকুলেশন আসছে কত? 3487.78 টাকা। অর্থাৎ পরবর্তীতে আমরা এসভি সমান লিখছি 3488 টাকা। তাহলে এই অঙ্কটা আমরা তখনই করব যখন অঙ্কে সুদের হারের পরিবর্তে অবচয়ের হার দেয়া থাকবে। আগামী যে ক্লাস আছে, হয়তো বা আগামী ক্লাসে আপনাদের অধ্যায় শেষ হয়ে যাবে। পরবর্তীতে দেখেন, বলছে একটি কারখানা ভবনের প্রাথমিক মূল্য ছিল 3 লাখ টাকা, অবচয়ের হার 5%। বর্তমানে ভবনটির মূল্য 1 লাখ টাকা। কতকাল আগে ভবনটি প্রতিষ্ঠিত হয়েছিল? কতকাল আগে, এর মান বের করতে বলছে। এখানে মনে রাখবেন, যদি কখনো ডেপ্রিসিয়েশন রেট দেয়া থাকে অর্থাৎ অবচয়ের হার দেওয়া থাকে, তাহলে বর্তমান মূল্যকে আপনি ভাববেন সেলভেজ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য। সাপোজ আপনি যদি একটা 1 লাখ টাকা দিয়ে মোবাইল ফোন কিনে থাকেন, একে দেখেন আমি যদি বলি যে আপনি 5% অবচয়ের হার আছে এখানে এবং এর বর্তমান ভ্যালুটা আসছে 10,000 টাকা, তাহলে বর্তমান ভ্যালু বলতে এটাকেই বোঝায় আপনার অবচয়ের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য। এই কারণে সবসময় অবচয়ের হার থাকলে বর্তমান মূল্যকে ভগ্নাবশেষ মূল্য ধরবেন। আচ্ছা, তাহলে আমাদের মান কি কি আছে দেখে আসি। আমরা জানি, দেখেন বলছে হেয়ার পি সমান 3 লাখ টাকা, এসভি সমান 1 লাখ টাকা, ডি সমান 0.05, এন সমান হট। এই এন হচ্ছে এককালীনের অঙ্কের মতো। এককালীনের অঙ্ক যখন আমরা করছিলাম, এককালীনের অঙ্ক ঠিক যেভাবে আমরা এন এর মান বের করি, এটাও ঠিক একইভাবে এন এর মান বের করতে হয়। দেখেন 1 লাখ, 3 লাখ, 1 - 0.05 ক্যালকুলেশন করলে দেখেন এই অংশটা লাস্ট আসছে। উভয় পক্ষে লগ নিতে হবে, লগ নিলাম। log 0.95টাকে আমরা প্রথম অংশে আর log 0.333টাকে আমরা পরবর্তী অংশে নিয়ে গেছিলাম। এন সমান দেখেন আমাদের লগ দিয়ে ভাগ করলে 21.614 আসে। মনে রাখবেন, এই যে এন এর মান সবসময় যেটা থাকবে সেটাই রাখবেন, পরিবর্তন করবেন না। কারণ এখানে 21.61 বলতে এটা 21 বছর, প্রায় 7 মাসের মতো, 7-8 মাস। হিসাব করা মনে হয় আপনাদের আমি বুঝাইছিলাম প্রথম বা দ্বিতীয় ক্লাসে। আচ্ছা, তাহলে আমাদের এ পর্যন্ত ছিল। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, পরবর্তীতে যাচ্ছি। বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি, দেখেন এক্সারসাইজ পার্ট। দেখেন আমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, আপনারা এগুলোকে প্র্যাকটিস করবেন বাসায়। আমাদের এখান থেকে আর বেশি অঙ্ক করা লাগবে না, এতটুকু করলে হচ্ছে। আমরা আগামী ক্লাসে আমাদের অধ্যায় শেষ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, প্রথম যে অঙ্কটা আছে, বলছে একটি মেশিন এমন ভাবে অবচিত হয় যে মেশিনটির মূল্য যে কোনো বছর শেষে ওই বছরের প্রাথমিক মূল্যের 90% থাকে। যদি মেশিনের ক্রয় মূল্য 12,000 টাকা হয়, ভগ্নাবশেষ মূল্য 200 টাকা থাকে, তবে এর কত বছর ব্যবহৃত হয়েছিল? বলেন তো এখানে কার কার মান দেওয়া আছে? পির মান, এসভির মান, পির মান কত? আর হচ্ছে ডির মান। পির মান পির মান হচ্ছে হচ্ছে 12,000, 12,000। এটা হচ্ছে এসবি। এসভির মান হচ্ছে 200 টাকা, আর ডির মান হচ্ছে 90%। 90%। পয়েন্ট এই নাইন। তো। 90%। কি বলছে দেখেন তো, মেশিনটির মূল্য যে কোনো বছর শেষে ওই বছরের প্রাথমিক মূল্যের 90% থাকে, অর্থাৎ 90% আছে। তাহলে নষ্ট হয়েছে কয় পার্সেন্ট? 10%। 10%। এটা হিসাব করে নিতে হবে, 100 - 90। ঠিক আছে। আচ্ছা, ও, তাহলে তাহলে আজকে এ ডির পর্যন্ত। মান কি ভাই কস হবে? হ্যাঁ হ্যাঁ, 10% হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু কথা ছিল। আমাদের অঙ্কটা, এই যে অধ্যায়টা প্রায় শেষ আমাদের। আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। আমাদের দেখেন
আশার কাছে অনেক আপনাদের এখানে দেওয়া আছে। আপনাদের আমি অঙ্ক ক্যালকুলেশন করতে বলছি না, কিন্তু আপনারা অঙ্কগুলোর মানগুলোকে লিখবেন, যে এই মান আছে। মানগুলো দেখবেন লিখতে পারেন কিনা, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আচ্ছা, আর আপনাদের তো মনে হয় টেস্টিং কোড চলছে। যদি কারোর কোনো অঙ্কের সমস্যা থাকে হ্যাঁ। গ্রুপে যোগাযোগ করবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো ওকে থাকবেন ভাই। তাহলে আজকে এ পর্যন্ত।